যাদের কোনো রোগ নেই, এই পরীক্ষাগুলো করলে তারা বুঝতে পারবে ভবিষ্যতে তাদের ডায়াবেটিস হবে কিনা। ধরেন আপনার এখন ডায়াবেটিস নাই, আপনি সুস্থ, তো 10-15 বছর পরে আপনার ডায়াবেটিস হবে কিনা এটা আপনি বুঝতে পারবেন আজকেই। আর যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের টাইপ 1 নাকি টাইপ 2 সেটাও আপনারা বুঝতে পারবেন। যাদের ফ্যাটি লিভার আছে তাদেরকে আমরা লিভারের চর্বি কী করে গলাতে হয় সেই পরামর্শ দিব। একটা মানুষের এইটা ধ্বংস হওয়ার জন্য সারাদিন এইটাই যথেষ্ট। আপনার বাচ্চা পড়াশোনা কেন করতে পারে না? এইটার জ্বালায়। টেনশন করলে, রাত জাগলে আর উল্টাপাল্টা চললে তখন তার হাড় ক্ষয় হবে, শক্তি নষ্ট হবে, হজম নষ্ট হবে, ব্রেন নষ্ট হবে, মাজা গিরা, হাড় ক্ষয় থেকে শুরু করে মাসেল লস থেকে শুরু করে, অর্থাৎ ডে বাই ডে শুধু সে দুর্বল হতেই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই আপনারা ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। যারা ফেসবুকে জয়েন করেছেন, যারা ইউটিউবে জয়েন করেছেন, সবাই কাইন্ডলি কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনার বন্ধুবান্ধবদেরকে ইনভাইট করবেন বা ট্যাগ করবেন। তো আমরা আজকে কথা বলবো সুস্থতা নিয়ে, এবং আমরা সবাই এখানে এসেছি সুস্থ থাকতে চাই। তো আমরা নিশ্চয়ই রুগী হতে চাই না, তাই না? আমরা কি সুস্থ হতে চাই তো নাকি? আচ্ছা, তো এখন আপনারা সুস্থ আছেন কিনা এটা বোঝার জন্যে কিছু পরীক্ষা আছে। তো যারা নিজেদেরকে সুস্থ ভাবে, যাদের কোনো রোগ নেই, এই পরীক্ষাগুলো করলে তারা বুঝতে পারবে ভবিষ্যতে তাদের ডায়াবেটিস হবে কিনা। ধরেন আপনার এখন ডায়াবেটিস নাই, আপনি সুস্থ, তো 10-15 বছর পরে আপনার ডায়াবেটিস হবে কিনা এটা আপনি বুঝতে পারবেন আজকেই। আর যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের টাইপ 1 নাকি টাইপ 2 সেটাও আপনারা বুঝতে পারবেন। যদি টাইপ 2 হয় তাহলে তো কোনো ওষুধই লাগবে না, আর যদি টাইপ 1 হয় তাহলে হয়তো ইনসুলিন লাগতে পারে। যদি ইনসুলিন তৈরি হয় তাহলে ইনসুলিনের কোনো দরকার নেই। আর আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে এবং দেখা যায় এই উচ্চ রক্তচাপের মূল কারণ হচ্ছে ইনসুলিন বেশি, সুগার বেশি, অথবা আপনার টিজিএইচ রেশিও বেশি, বা আপনার হয়তো অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, তখন আমরা আপনাদেরকে যখন পরামর্শ দিব আপনারা সুগার নিয়ন্ত্রণ করবেন, ইনসুলিন নিয়ন্ত্রণ করবেন ওষুধ ছাড়া, তখন আপনার প্রেশার অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসবে। যাদের ফ্যাটি লিভার আছে তাদেরকে আমরা লিভারের চর্বি কী করে গলাতে হয় সেই পরামর্শ দিব। তো মূলত 60-70টা রোগ, সেগুলোর মূল কারণ একই কারণ, এবং এই যে মূল কারণটা আমরা পরীক্ষা করলে বুঝতে পারবো, সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা। তো ইনসুলিন রেজিস্ট্যান্সই পরবর্তীতে ডায়াবেটিস হয়। প্রথমে ইনসুলিন রেজিস্ট্যান্স, তারপরে প্রি ডায়াবেটিস, তারপর ডায়াবেটিস। এরপর ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে ওষুধ থেকে আস্তে আস্তে ইনসুলিন, এরপর হচ্ছে আস্তে আস্তে অনেক ধরনের প্রবলেম চলে আসে। তো যারা রেগুলার ওষুধ খাচ্ছেন আপনারা ডায়াবেটিসের রুগী, এখানে আছেন নাকি কোনো ডায়াবেটিস আপনারা? আচ্ছা আচ্ছা। তো দেখুন, খুব কষ্ট লাগে যে আমি 19 সাল থেকে আমরা এই পরামর্শগুলো দিচ্ছি একেবারে বিনামূল্যে এবং পাবলিকলি। ধরেন ফেসবুক সবাই চালায়, এই ভিডিও দেখতে কোনো এক্সট্রা টাকা দিতে হয় না। যাদের মাসে ওয়াইফাই বিল দেয়, ওর ভিতরে আপনি ভিডিও আমারটা দেখেন কি না দেখেন, আপনার বিল তো দেয়নি আপনার। তো যারা ভিডিও দেখবে তারা শিখবে, শিখলে ডায়াবেটিস আমি যেভাবে বলি চললে থাকবে না। এখন এই জিনিসটা অনেক সহজ, কঠিন না। যদি কঠিন হতো তাহলে লাখ লাখ মানুষ, তারা আমাকে কখনো দেখেনি, দেশের বাইরে থাকে, তো দূর থেকে মানছে, মেনে ভালো হয়ে গেছে। কঠিন হলে পারতো না। এখন আপনাদেরকে শেখানো হচ্ছে যে প্রতিটা চিকিৎসার জন্য ডাক্তার প্রয়োজন। হ্যাঁ, এটা তো সত্য, চিকিৎসার জন্য তো ডাক্তার লাগবে, কিন্তু আপনারা তো ডাক্তার দেখাচ্ছেন, পরীক্ষা নিরীক্ষাও করাচ্ছেন, ওষুধও খাচ্ছেন, তা এখন চিকিৎসা হচ্ছে না কেন? অর্থাৎ আপনারা সুস্থ হচ্ছেন না কেন? এই ব্যাপারে কোনো আপনাদের চিন্তা জাগ্রত হয় কি? কখনো হয়েছে? আপনাদের মনের ভিতরে বিবেক কখনো নাড়া দিয়েছে যে আচ্ছা আমরা ডাক্তার দেখাচ্ছি, কিন্তু আমরা ওষুধও খাচ্ছি এবং মাসে মাসে যাচ্ছিও, তা আমি ভালো হয়ে যাচ্ছি না কেন? মানে আমি ওষুধ মুক্ত হয়ে যাচ্ছি না কেন? তো এখন এই যে আপনারা কত ডায়াবেটিস রোগী হাত তুললেন, আমার কষ্টের জায়গা হলো 19 সাল থেকে পাবলিকলি বলছি, এবং 19 সালে বহু মানুষ যারা আমাকে মেনেছে তাদের ডায়াবেটিস নেই। এই 6-7 বছর তাদের ভালো সুস্থ। এখন আপনারা আমাদের কথা শুনলেনও না, মানলেনও না, এবং আপনারা এখনও রুগী হিসেবেই আছেন, এখন আপনারা ভালো হইলেন না, এটা কষ্টের জায়গা।
তো আজকে থেকে মানা শুরু করলে যদি দেখেন 1 মাসের মধ্যে আপনি একেবারে ওষুধ মুক্ত হয়ে গেছেন, তখন আপনার আফসোস লাগবে, কেন 6 বছর আগে মানলাম না, কেন আরও আগে মানলাম না। তো এই জন্যে আপনাদের বেশি বেশি শেয়ার, সবাই বেশি বেশি কমেন্ট করা, লাইক দেওয়া, ফ্রেন্ডদেরকে ইনভাইট করা, ট্যাগ করা, এগুলো বেশি বেশি জরুরি। কারণ এখন কি বলবে জানেন, বলবে যে আমি তো আসলে 19 সালে জানতাম না এটা। তাই যে ওনারা জানতো না, তার ড্রাইভার হলো আমরা যারা জানি তারা তাদেরকে জানাইতে ব্যর্থ হয়েছে। এখন আমি একা তো আর সবার বাসায় বাসায় গিয়ে ঘরে ঘরে গিয়ে এটা তো আমি যা বলে আসতে পারবো না। আমি একা তো আর সবার ঘরে ঘরে যেতে পারবো না। আমার ক্ষমতা থাকলে সবার বাড়ি বাড়ি যাইয়া আমি তাদেরকে বলতাম, ভাই ওষুধ খায়েন না, ডায়াবেটিস এটা এমন কোনো রোগ না, আপনি একটু খাবার নিয়ন্ত্রণ করে একটু ব্যায়াম করেন, রোজা রাখেন, একটু ঘুম টুম ঠিক মতো ঘুমান, একটু চিন্তা ভাবনা পরিবর্তন করেন, দেখবেন আপনার রোগ থাকবে না, ভালো হয়ে যাবে। জিনিসটা সহজ, খুবই সহজ। কি, আমি যেই খাবার খেলে চিনি বাড়ে, ভাত খেলে চিনি বাড়ে, রুটি খেলে চিনি বাড়ে, ফল খেলে চিনি বাড়ে, দুধ খেলে চিনি বাড়ে, চিনি খেলে চিনি বাড়ে, গুড় খেলে, মধু খেলে চিনি বাড়ে। তো এগুলো কোন খাবারে চিনি বাড়ে সেটা আমি সাময়িক কয়েকদিনের জন্য সেই খাবারগুলো না খেলে কি হবে, আমি কি মরে যাব? আমি তো খাবো ডিম, মাছ, মাংস, শাক, সবজি, এমনকি মগজ, কলিজা, পায়া, যা যেটা খাইতে মন চায় আর কি। মানে ভাত রুটি হবে, শাকসবজি হলো তার ভাত রুটি, সালাদ শাকসবজি তার ভাত রুটি। তো এখন আমি খাবো আর হলো আমি একটু ব্যায়াম করব, রোজা রাখবো বা উপবাস বা ফাস্টিং, আর হলো আমি আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, আর একটু নিজের জন্য সময় দিব, যত্ন নেব। আর এখন ভিটামিন ডি একটা বড় কনসার্ন, এখন ডায়াবেটিসের সঙ্গে এটার সম্পর্ক পাওয়া গেছে, বিভিন্ন গবেষণা উঠে এসেছে, ইমিউনিটির সঙ্গে মানে প্রদাহের সঙ্গে, ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্ক। তো ভিটামিন ডিটা ভালো রাখার জন্য একটু রোদ লাগাবো, এই তো। তো এই কটা জিনিস তো আমরা করতে পারবো না ইনশাল্লাহ? তাহলে তো আর ডায়াবেটিস থাকলো না। শুধু শুধু কেন ওষুধের পিছনে, আবার আবার এমনি তো ডাক্তাররা ওষুধ দেয় সেটা ঠিক আছে, আবার অনেকে অনলাইনে ওষুধ কেনে, সেখানে তো বুঝেনি প্রতারকরা তো যারা একটু জনপ্রিয় তাদের ছবি ব্যবহার করে, নাম ব্যবহার করে, তাদের ভিডিও, এআই ভিডিও বানায়, তাদের যাদের কথা মানুষ শোনে, ভালোবাসে, বুঝে, যে বিশ্বাস করে, তো তাদের ওই ভিডিও বানায়, তারা ওষুধ বিক্রি করে। ওরা হলো আর এক প্রতারক। আমরা যে সুস্থ হচ্ছি না তার প্রধান কারণ কি, আমরা ওষুধ খাই। আর আমরা যে প্রতারিত হই তার প্রধান কারণ হলো অ্যাকচুয়াল নলেজটা আমার নাই। যে যারা আমাকে ফলো করে ভালো হয়েছে, তো তারা তো বলতেছে আমি ওনাকে ফলো করে ভালো হয়েছে, কিন্তু কি ফলো করছে? আমি রোজা রাখছি, আমি ব্যায়াম করছি, আমি এই খাবার খাই নাই, আমি এগুলো খাইছি, হ্যাঁ, আমি শ্বাসের ব্যায়াম করছি, রোদ্রে গেছি, ঘাসে আসছি, আর্লি ঘুমাইছি, ভোরে উঠছি, এই কটা কথাই। তার সঙ্গে আরেকটু হলো কেউ বরফ থেরাপি করে, যেমন আমি এখন বরফ থেকে উঠে আসলাম, বরফে ডুব দিয়েছিলাম অনেকক্ষণ। তো জ্যাকুজি করে, তারপর সনা করে, এটা হলো যারা পারে ভালো। আর যাদের সনা নাই, রোদে যাবে, রোদে গিয়ে বসে ঘাম জড়াবে। যাদের জ্যাকুজি নাই তারা গরম পানি ঢালবে। যাদের বরফ মানে বাথটাব নেই তারা ফ্রিজে বরফ জমাবে, একটা বড় ড্রাম কিনবে অথবা বড় বালতি কিনবে। সোজা কথা হলো অল্টারনেট আছে, হ্যাঁ, অল্টারনেটগুলো আমাদের খুঁজতে হবে, বুঝতে হবে। আমি কিভাবে পারবো সেই চেষ্টা আমাকে করতে হবে। আর পারবো না এই কথা বলা সহজ, না করাটা আরও সহজ। আমার দ্বারা সম্ভব না এটা বলা সহজ, কিন্তু চেষ্টা করাটা কঠিন, বা চেষ্টা ছাড়া রেজাল্ট পাওয়া সম্ভব নয়। আপনি আজকে ভালো ছাত্র, কারণ আপনি ভালো পড়াশোনা করেছেন, আপনি ভালো চাকরি করেন, আপনি ভালো ব্যবসায়ী, সবাই চেষ্টা করে। এখন কেউ কি চেষ্টা ছাড়া ভালো ব্যবসা হয়? বরং বাপ মার ব্যবসা সে নষ্ট করে, অলসতা করে অনেক সময়। আর যে বাপ মা এই ব্যবসাটা দাঁড়া করাইছে সে কিন্তু কঠোর পরিশ্রম করেছে, অনেক কষ্ট করে উঠেছে। সবাই আপনার দরিদ্র থেকে বড় লোক হয় যারা আমাদের সমাজে সাধারণত, খুব কমই আছে যারা বড় লোকের পোলা বড় লোক, জমিদারের পোলা জমিদার, এটা আসলে কম দেখা যায়। যারা সম্পদ গড়ে ওদের সন্তানরা উচ্ছন্নে যায় সাধারণত আর কি, হ্যাঁ, ওদের সন্তানরা, কারণ ও তো কষ্ট করে উপার্জন করছে আর এ তো আরামে পেয়ে গেছে, এখন ওর কাজ হলো বিলাসিতা করা, এটা ধ্বংস করা, হ্যাঁ। আর যে যে কষ্ট করে উপার্জন করছে ও নিজের সম্পদ ধ্বংস করতে ওর মায়া লাগে, ও অনেক কষ্ট করে অর্জন করছে, এজন্য ওর মায়া লাগে। তো এই জন্য যারা অনেক কষ্ট করে সম্পদ অর্জন করছে সাধারণত ওদের সন্তানরা লাফেঙ্গা হয়, হ্যাঁ, স্পোর্টস কার চালায়, অ্যাক্সিডেন্ট করে, কি রোলস রয়েস নিয়ে লাগায় দেয়, এনে বাড়ি খায়, মদ টদ খায়, মেয়ে নিয়ে ফুর্তি করে, বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিদেশে হোটেল, গার্লফ্রেন্ড, এগুলো নিয়েই তারা সাধারণত থাকে। তো কারণ কি, তাদের তো আর স্ট্রাগলের দরকার নেই, তারা তো অগাধ সম্পদ পেয়ে গেছে, তারা আর কি করবে? আমাদের তো ধরেন সম্পদ ছিল না, কিছু ছিল না, অনেক পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আসতে হয়েছে। কঠোর পরিশ্রম করতেছে, দিবারাত্র 24 ঘন্টা কাজ করতে হয়েছে,
তারপর আমরা পড়াশোনা করতে হয়েছে, হায়ার স্টাডিজগুলো করতে হয়েছে, এখনও রিসেন্ট সকল ইনফরমেশন আমার মাথায় আসতে হয়। তো আমাকে অলওয়েজ আমাকে নতুন নতুন যেই আবিষ্কার, ইনফরমেশন, আপডেট, নলেজ সব কিছু নিয়ে আমাকে ব্রেনে ঢুকাইতে হয়। তো ঢুকানোর জন্য প্রচুর পড়াশোনা এখনও করা লাগে এবং মরার আগ পর্যন্তই করা লাগবে, শিখতে হবে। তাহলে প্রচেষ্টা, তাহলে আমরা সুস্থতার প্রচেষ্টা না করে তো আর সুস্থ হতে পারবো না। এখন আমরা সুস্থতার কি কি প্রচেষ্টা করতেছি, যে আমরা কি সবাই নিয়মিত ব্যায়াম করি রেগুলার? আচ্ছা, করি না। তারপর আমরা কি ধরেন সবাই 10টার আগে ঘুমাই? তবু আমরা সুস্থ থাকতে চাই, কারণ ডাক্তাররা বলেছে তুমি যেমন খুশি চলো, তবে ওষুধ খাইও, তোমার প্রেশার ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ হবে। কিন্তু ওষুধ দিয়ে যে প্রেশার ভালো হয়ে যাবে না, এটা অবশ্য তারা বলে একটু ভিন্নভাবে বলে। কীরকম? যে প্রেশার কোনো দিন ভালো হবে না, সারা জীবন ওষুধ খেতে হবে, ওষুধ যেন বাদ না পড়ে, ওষুধ খেতে ভুলে গেলে বিপদ হবে, সবসময় ওষুধ খাবেন। এই তো প্রেশার কোনো দিন ভালো হবে না, ফাঁকতালে কথাটা বলে দিল, আর সারা জীবন ওষুধ খেতে হবে। এই কথাটা বলার সাথে সাথে সাধারণ যারা ডাক্তারি বুঝে না, তাদের মাথায় বদ্ধমূল ধারণা এই রোগ তো আর পার্মানেন্ট, আর ওষুধ তো সারা জীবন চলবে। তা এখন সে এই কথা শোনার পর একরকম হতাশও হয় যে সারা জীবন ওষুধ খেতে হবে, আবার সে নিরুপায়, কারণ ভালো যেহেতু হবে না, তো এখন সে কী চেষ্টা করবে? যদি ডাক্তাররা বলতো হ্যাঁ দেখেন ওষুধ হলো একটা অপশন, আর হলো আপনি রোজা রাখুন, ব্যায়াম করুন, নষ্ট খাবার বাদ দেন, এই খাবার খান, পরিমিত খান, ঘুমান, শ্বাসের ব্যায়াম করেন, রোদ্রে যান, ঘাসে হাঁটেন, যেভাবে আমাদের যারা ফলো করে ওষুধ মুক্ত হয়ে গেছে, তো এটা একটা অপশন আছে, এটা আপনি করলে ওষুধ লাগবে না, ভালো হয়ে যাবেন। তবে প্রেশার মাপতে হবে, রেগুলার মাপবেন, ভালো হইলো কি হইলো না সেটা দেখতে হবে, কারণ আপনি এগুলো মানলেন, দেখা গেলো প্রেশার ভালো হইলো না, তখন তো ওষুধ লাগবে। হ্যাঁ, আর ওষুধ খাইতেছেন, আপনি প্রেশার যদি না মাপেন, এখন যদি প্রেশার ডাউন হয়ে যায়, বেশি কমে যায়, তাহলে তো সেটাও তো দেখতে হবে, বা প্রেশার মানে নিয়ন্ত্রণে আসলো না সেটাও তো দেখতে হবে। তো এই জন্যে অলওয়েজ মনিটর করতে হবে, অর্থাৎ আমার প্রেশার কমতেছে কিনা, আমার প্রেশার কেমন, প্রতিদিন যাদের প্রেশার আছে 4 বেলা, 5 বেলা, 6 বেলা মাপতে হবে। যখনই তার খারাপ লাগবে প্রেশার মাপবে, বুঝলেন? পরে যখন সুস্থ হয়ে যাবে, যেমন আমি তো প্রেশার কবে মাপছি আমার মনে পড়ে না, আর কোনো প্রয়োজন নাই মাপার, আমি তো সুস্থ মানুষ, আমি কী জন্য প্রেশার মাপতে যাব? বেশিরভাগ এখন মানুষের মাথা নষ্ট হয়েছে, মানুষ বেশি উচ্ছৃঙ্খল, মানুষ বেশি মনে করেন প্রতিক্রিয়াশীল, খালি এটার কারণে। তা এটার মধ্যে লাগাইলে ওর আকল তো কাম করবো না, তো এইটা মানুষের ব্যাককল বানাইতেছে। এই একটা জিনিসই এক ধ্বংস, শেষ, আর লাগে না। আরও অনেক কিছু আছে, আমি খুঁটায় খুঁটায় বাইর করবো সব, কিন্তু একটা মানুষের এইটা ধ্বংস হওয়ার জন্যে সারাদিন এইটাই যথেষ্ট। কত রকম কাহিনী যে করে, কদিন পর এসে ঘাড় নাকি, বুঝেন নাই কথা? এই একটা জিনিস, মানে মানুষকে ধ্বংস করার জন্য আর লাগে না কিছু, একটা জিনিসই যথেষ্ট। আরও তো হাজারটা আছে। তো ঘুমের ডিস্টার্ব হলো, এইটা হলো সবচেয়ে বড় ঘুমের ডিস্টার্ব। আপনি একটা জিনিস শিখাইতে যাবেন পড়াশোনা, এটা হলো বড় ডিস্টার্ব। ঠিক আছে, আপনার বাচ্চা পড়াশোনা কেন করতে পারে না, এইটার জ্বালায়, বুঝতে পারছেন? সবখানে এইটার জ্বালা। এখন নামাজ পড়তে যাইবেন, এটার জ্বালা, মানে এইটার জ্বালায় সব শেষ। তা আমি একবার কইলাম যে এটা দিয়ে ভালো কি পাইছো, পরে হেরা কয় কি স্যার আপনার ভিডিও দেখছি। আমি আর কি কম, আমি চুপ, এটার তো কোনো জবাব নাই। ভালো একটা পাইছে, আপনার ভিডিও পাইছি, তাহলে আমার, আমি তো বুঝেন নাই, বাঙালি মানে উস্তাদ, হ্যাঁ এমন কথা কইছে, আমি তো আর এটা শেষ। হ্যাঁ ঠিক আছে, ভালো কি পাইছে, ভালো পাইছে, ভালো আছে, ভালোটা খুঁজে নিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ঘুমের ব্যাপারটা ক্লিয়ার হলো তো নাকি? ওষুধেও ঘুমের ডিস্টার্ব হয়, বিভিন্ন রকম ওষুধ আছে, খেলে ঘুমের ডিস্টার্ব হয়, বুঝতে পারছেন তো? যারা ওষুধ খায় তাদের ঘুমের ডিস্টার্ব হয়, যারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় তাদের পরে ওষুধ ছাড়া আর ঘুম হয় না, তারা খুব সাফার করে, ঘুমের ওষুধ ছাড়া তাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। বিশেষ করে যারা রিবোটিল জাতীয় বা ডিজোপেন জাতীয়, মানে এই ধরনের, তো এই ওষুধগুলো কয়েকদিন বেশি খেলেই এটা ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, তখন আর ওষুধ আস্তে আস্তে 0.5, তখন 1, তারপর 1.5, পরে আমি এরকম একজনকে জানি, তার তো নাম বলা যাবে না, 8-10টা করে খাইয়েও ঘুম আসে না এখন, 2 মিলিগ্রাম, তাহলে সে কোথায় চলে গেছে? তো এরা পরে সুইসাইড করে, পরবর্তীতে এরা পরে সুইসাইড করে, যখন দেখে যে সে দেখে কোনোভাবে আর কোনো কাজ হয় না, একটা মানুষ না ঘুমায় কয়দিন থাকবে, তখন তারা সুইসাইড করে। তো এগুলো জিনিসটা সহজভাবে নেওয়ার কিছু নেই। তাহলে মনে রাখবেন, আপনার ঘুম হয় না,
এটা ঘুমের দোষ না, দোষটা আপনার নিজের। আমি কি বোঝাতে পারছি? তা আমি কি কি করি ঘুমের জন্যে, এইগুলো হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? টেনশন করলে, রাত জাগলে আর উল্টাপাল্টা চললে তখন তার হাড় ক্ষয় হবে, শক্তি নষ্ট হবে, হজম নষ্ট হবে, ব্রেন নষ্ট হবে, মাজা গিরা, হাড় ক্ষয় থেকে শুরু করে, মাসেল লস থেকে শুরু করে, অর্থাৎ ডে বাই ডে শুধু সে দুর্বল হতেই থাকবে। তারপরে একসময় ব্যায়াম করার শক্তি তো নাই, সিঁড়ি দিয়ে একটু হাঁটলে 2-3 মানে তলাও না, 2-3 ধাপ হাঁটলে হাঁপানি উঠে যাবে। তাহলে এইটা কেন হলো? নষ্ট খেলাম, তারপরে শক্তি চর্চা করলাম না এবং অনিয়ম জীবনযাপন করলাম, অনিয়ম জীবনযাপন করলাম, করে আমি এখন শক্তিহীন এবং রোগী হলাম। আর ওষুধও আস্তে আস্তে আপনাকে আরও শক্তিহীন এবং বড় রোগী বানাবে। কারণ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে না। ওষুধ ধরেন 1 বছর, 10 বছর, 15-20 বছর খাচ্ছেন, তাহলে এই যে 15-20 বছরে যত ওষুধ খাইছেন সেগুলোকে যদি আপনি একত্রিত করেন, তো এই ওষুধগুলো যদি একবারে খান সাথে সাথে মরে যাবেন। তা আপনি কেন মরলেন না? কারণ এটা তো স্লো পয়জন, আস্তে আস্তে আপনাকে পয়জন করা হচ্ছে, এই জন্য আপনি মরেননি। কিন্তু আপনি এগুলো একসাথে খেয়ে ফেলেন, সাথে সাথে মরে যাবেন। তা আপনি কি পরিমাণ ওষুধ খাইছেন, আমি বোঝাতে যাচ্ছি যে ওষুধগুলোর যে ক্ষতিকর দিক সেটা, মানে দীর্ঘমেয়াদে ক্ষতি আছে কিনা বলেন তো। একটা লোক ওষুধ খাওয়া লাগে না, সুস্থ, আর একটা লোক ওষুধ খায়, তাহলে দুজনের ভিতরে 10-15-20 বছর পরে পার্থক্য হয়ে যাবে না? যে সুস্থ সে তো সুস্থতা চাইলে ধরে রাখতে পারবে, সে কোনো ওষুধ খায় না আরও 20 বছর, আরও 20 বছর ওষুধ খাইছে, তাহলে দুটা লোক কি এক থাকবে? তা আপনারা এখানে যারা এসেছেন, যারা 15-20 বছর ধরে ওষুধ খাচ্ছেন, আর এখানে যারা এসেছেন এখনও ওষুধ শুরু করেননি, দুজন কি এক? কি বোঝা গেল? এটা হলো শুধু ওষুধের ক্ষতি নিয়ে কথা বলছি, শুধু ওষুধের ক্ষতি, যে দীর্ঘমেয়াদে ওষুধ খেলে কি কি ক্ষতি। তাহলে আপনাদের তো ওষুধ খাওয়া, রেগুলার খাওয়ার আগে বিষয়টা নিয়ে ভাবা উচিত। আমি তো খাই না আলহামদুলিল্লাহ, আমার তো লাগেও না আলহামদুলিল্লাহ, আমি তো কোনো সমস্যাও হচ্ছে না আলহামদুলিল্লাহ। আর আমি পারলে এরকম 53 ইয়ার্স যারা আছে আমার মতো সবার পারা উচিত। এখন আপনি পারলেন না কেন? পারলেন না এই কারণে যে আপনি এখনও ওই খবিশ খাবার, সাদা ভাত, সাদা রুটি, সাদা লবণ, সাদা চিনি, সয়াবিন তেল, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের ডিম খাচ্ছেন, ব্যায়াম করেন না, টেনশন করেন, রাত জাগেন আর ওষুধ খান। বা হয়তো কেউ ব্যায়াম করে মানে একটু হার্টে টাটে, বাট ইটস নট সিগনিফিকেন্ট। মানে একটা লোক ব্যায়াম করে কিন্তু ব্যায়াম করে সে সুস্থ হতে পারেনি, ওষুধ মুক্ত হতে পারেনি, আমার কাছে ওর ওই ব্যায়ামের কোনো দাম নেই, আমার কাছে নেই। আমার কাছে একটা লোক সুস্থ, কোনো সমস্যা নেই, তার রিপোর্ট ভালো, এখন বরং আমি তাকে বলবো, ভাই কেমনে পারলেন বলেন তো, আপনার লাইফ স্টাইল সম্পর্কে আমি জানতে চাই যে কিভাবে সম্ভব। তো পরে দেখবেন কি ও যা বলবে ওই আমি যা করতে বলি তাই। বুঝলেন না কথা? কখনো একটা লোক আপনার কাছে এসে যদি বলে আমি সুস্থ আছি, আমার কোনো রোগও নেই, ওষুধও খাই না, একদম ভালো, তো কী কন আমি সয়াবিন তেল খাই, আপনি বলুন কী রে ভাই, এর পেট কি ইস্পাত দিয়ে তৈরি নাকি? সয়াবিন তেল খেয়েও এখনও রুগী হয়নি কেন? বুঝলেন না কথা? বলে যে আমি ব্যায়ামও করি না। আমাকে বলে কি, আমি তো রাতও জাগি। কি বলে? আমি টেনশনও অনেক করি, আর আমি জম্মের খাওয়া খাই। তখন কয় হালা মিশা কথা কয়, এছাড়া আর কিছু না। আর কোনো দিন তার রিপোর্ট ভালো থাকতে পারে না, এটা সম্ভব না, কোনো দিন সম্ভব না, অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না, হবে না, পৃথিবী উল্টে গেলেও হবে না। আমার কথা বুঝতে পারছেন? কারণ কি, আল্লাহ তাআলা একজনের প্রতি জুলুম করছে, আর একজন এত অনিয়ম করে তার কিছুই হবে না, এটা তো আল্লাহ তাআলা তো এরকম না। আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। তাইলে বুঝতে হবে হয় সে মিথ্যা কথা বলতেছে, বুঝতে পারছেন, অথবা এখনও সে অল্প বয়সী, এখনও এরকম স্বভাবত অল্প বয়সী তো অনেকে আছে যারা এত অনিয়ম করেও এখনও রুগী হয়নি, কিন্তু আমার কাছে আসলে ধরা খাবে। ওই অল্প বয়সীদেরও দেখা গেলো ভিটামিন ডি কম, ওই অল্প বয়সীদের দেখা গেল হোমায়ার বেশি, বুঝলেন? আমার এই টেস্টে ধরা খেয়ে যায় যত অল্প বয়সীও। তো আপনি চেষ্টা করুন, রেজাল্ট আল্লাহ দিবেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।